হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের SEC পেপার থেকে 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো থাকবে এবং 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 5টা থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। প্রথমেই তোমাদের লিখতে হবে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, ভারত একটি উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। এই রাজনৈতিক ব্যবস্থার অন্যতম শর্ত হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব। কারণ উদারনীতিবাদ বলতে বোঝায় ব্যক্তি স্বাধীনতার মতবাদ। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ বলে মনে করা হয়। তাই ভারতের স্বাভাবিক কারণে বিচার বিভাগের গুরুত্ব স্বীকৃত। এখানে অখণ্ড বিচার বিভাগের শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের 141 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডে যত আদালত আছে সবাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে। তারপরে বলা হচ্ছে, দেখো, বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা। বিচার বিভাগের কতগুলি দায়বদ্ধতা আছে। সে সংবিধানের অভিভাবক হিসাবে কাজ করে, সংবিধানের মৌলিক কাঠামোকে সংরক্ষণ করে, নাগরিকদের অধিকার, বিশেষ করে সরকারের স্বৈরাচারিতার হাত থেকে নাগরিকদের অধিকার সুরক্ষিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা পালন করে। এই সব দায়িত্ব পালন করতে বিচার বিভাগ অনেক সময় একটু বেশি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। একেই বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। এই বিচার বিভাগীয় সক্রিয়তার কারণে বিচার বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগের কার্যকলাপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, শাসন বিভাগের ওপর নির্দেশ জারি করে, এমনকি সেই নির্দেশ মেনে না চললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়। বিচার বিভাগের এই ধরনের কার্যকলাপকে বলা যেতে পারে বিচার বিভাগীয় সক্রিয়তা। তারপরে বলা হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তার উদ্ভব। বিচার বিভাগীয় সক্রিয়তার উন্মেষ ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে বলা হয়েছে যে দেশের সংবিধান হলো চূড়ান্ত আইন, সেই আইন মেনে চলতে সবাই বাধ্য। বিচারকদের কাজ হলো এগুলি ঠিকমতো পালিত হচ্ছে কি না তা দেখা। এই অধিকার বলে সুপ্রিম কোর্ট যে কোনো আইনকে সংবিধান বিরোধী এমনকি ন্যায়নীতি বিরোধী বলে বাতিল করতে পারে। ফলে সুপ্রিম কোর্ট এখানে সংবিধানের নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এবং শাসন ব্যবস্থা সম্পর্কে শেষ কথা বলার অধিকারী হয়েছে। তারপরে বলা হচ্ছে, দেখো, ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা। স্বাধীনতার পর প্রথম পর্বে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা গড়ে ওঠেনি, কিন্তু বিংশ শতকের শেষের দিকে শাসন ব্যবস্থায় দুর্নীতি ব্যাপকভাবে প্রবেশ করতে শুরু করে। বিশেষ করে জনপ্রতিনিধি ও আমলাদের মধ্যে দুর্নীতির চরম আকার ধারণ করে, পরিবেশ দূষণ, সমাজ জীবনে অশান্তি ডেকে আনে। এই সব ব্যাপারে সরকারি নিষ্ক্রিয়তা বিচার বিভাগকে সক্রিয় করে তোলে। এই অপশাসনের বিরুদ্ধে জনসাধারণ আদালতের কাছে আবেদন জানাতে শুরু করে, আদালত ও আবেদন গ্রহণ করতে শুরু করে। বিশেষ করে জনস্বার্থ সম্পর্কিত অভিযোগের প্রতিকার করতে বিচার বিভাগ অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে। ফলে বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা গড়ে ওঠে। তারপর দেখো, বিভিন্ন ক্ষেত্রে বিচার বিভাগীয় সক্রিয়তা কি বলা হচ্ছে, দেখো, প্রথমত সামাজিক কল্যাণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। যেমন 1985 সালে শাহবানু মামলায় এই কোর্ট অত্যাচারী স্বামীর হাত থেকে মুসলমান মহিলাকে রক্ষার জন্য এবং তাদের ভরণ পোষণের অধিকার স্বীকৃতি জানিয়েছে। তারপর দ্বিতীয়ত বলা হচ্ছে বন্যা বা খরাজনিত দুর্ভিক্ষের সময় সরকার কী ভূমিকা পালন করছে সেই সম্পর্কে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে নিম্নতর আদালত বা সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে উড়িষ্যার কালাহান্ডি অঞ্চলে দুর্ভিক্ষের সময় কোর্টের ভূমিকার কথা বলা যায়। তৃতীয়ত মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট
বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। যেমন কারাগারে বন্দীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারা আইন সংশোধন করতে কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে। সেই সব যেসব কারখানায় গ্যাস নিঃসৃত হয় সেগুলি বন্ধ করতে সরকারকে সক্রিয় হতে বলেছে। চতুর্থ, দুর্নীতির বিরুদ্ধে আদালত ইদানিংকালে সবথেকে বেশি সক্রিয় হয়েছে। যেমন পেট্রোল পাম্প, গ্যাসের ডিলারশিপ বন্টনের ব্যাপারে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে রায় দিয়ে সরকার ব্যবস্থা নিতে বলেছে। আমলাদের দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে সিবিআইকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এবারে বলা হচ্ছে সমালোচনা। প্রথমত, বিচার বিভাগ যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে কে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, অনেক সময় তাতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। অনেক সময় জনপ্রিয়তা অর্জনের জন্যও আদালত নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে পারে, তাতে স্বৈরাচারিতার পথ প্রশস্ত হবে। দ্বিতীয়ত, সরকারের অন্য কোনো বিভাগ যদি তার এখতিয়ার অতিক্রম করে কাজ করে এবং তা যদি নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে তখন তার বিরুদ্ধে আদালতে প্রতিকারের জন্য যাওয়া যাবে। কিন্তু আদালত যদি তার এখতিয়ার অতিক্রম করে তাহলে তার প্রতিকারের জন্য কোনো রাস্তা থাকে না। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের এই সক্রিয়তার জন্য তাকে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট যতক্ষণ না কোনো আইনের বৈধতা বিচার করে ছাড়পত্র দিচ্ছে ততক্ষণ সেই আইনের অস্তিত্ব সম্পর্কে সংশয় দেখা যাচ্ছে। ভারতেও সুপ্রিম কোর্টের এই ধরনের ক্ষমতা প্রয়োগ করলে সংসদীয় শাসন ব্যবস্থার ওপর আঘাত আসবে। মূল্যায়ন। সমালোচিত হলেও ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তাকে অস্বীকার করা যায় না। বিশেষ করে জনপ্রতিনিধি ও আমলাদের মধ্যে যে হারে দুর্নীতি প্রবেশ করে শাসন ব্যবস্থার মধ্যে ঘুণ ধরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্ভীকভাবে সোচ্চার হয়ে জনগণের প্রশংসা পাচ্ছে। প্রকৃতপক্ষে যখন শাসন বিভাগ বা আইন বিভাগ কল্যাণকর ভূমিকা নিতে ব্যর্থ হয় তখন বিচার বিভাগীয় সক্রিয়তা তাদের সক্রিয় করে তুলে শাসন ব্যবস্থাকে জনমুখী করতে সাহায্য করে। তাই বিচার বিভাগীয় সক্রিয়তাকে অস্বীকার করা যাবে না। প্রকৃতপক্ষে বিচার বিভাগের এই সক্রিয়তা ভারতের রাজনৈতিক ব্যবস্থার নতুন মাত্রা যোগ করেছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।